টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের হাওরগুলোতে ডুবেছে 200 কোটি টাকার ধান। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। বৃষ্টি চলতে পারে আরও এক সপ্তাহ। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার, বললেন প্রধানমন্ত্রী। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার শান্তি নিরাপত্তার সঙ্গে বসবাস নিশ্চিতের অঙ্গীকার। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কাল সমাবেশ করবে শ্রমিক দল। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সমাবেশ সফলে। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। এক সপ্তাহের মধ্যে দেশের 100% শিশুকে টিকাদানের আশা স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। টানা ও ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় হাওরে ডুবেছে প্রায় 200 কোটি টাকার ধান। সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে হাওরের বড় ফসল। চলতি বছর বড়র ভালো ফলন হলেও সোনালী ধান কাটার আগেই টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের হাওর জুড়ে এখন চলছে কৃষকের জীবনযুদ্ধ। বৃষ্টির পানিতে ফসলের একাংশ তলিয়ে যাওয়ায় যে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, তা থেকে উত্তরণের পথ খুঁজে পাচ্ছেন না তারা। সুনামগঞ্জের অন্যতম বড় হাওর খরচার হাওর। সদর ও বিশম্ভরপুর উপজেলার শতাধিক গ্রামের কৃষক বোরো ধান আবাদ করেন এই হাওরে। টানা বৃষ্টিতে এই হাওরেরও অনেক ফসল তলিয়ে গেছে পানির নিচে। বাধ্য হয়ে কৃষকরা আধা পাকা ধান কেটে নিয়ে আসার প্রাণান্ত চেষ্টা করছেন। তবে ধান পরিপক্ক না হওয়ায় কাঙ্ক্ষিত ফসল পাবেন না তারা। সেই সাথে প্রতিকূল আবহাওয়ার কারণে মিলছে না ধান কাটার শ্রমিক। ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে দ্বিগুণ তিনগুণ বেশি মজুরি দিয়ে ধান কাটাতে হচ্ছে কৃষককে। ফলে চাষাবাদ করে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আমরা কি করি, কত ঋণ ফেন করি, কত গৃহস্থ করেছি, তখন আমরা কি দিব? গৃহস্থ অন্যজনের ঋণ কিলান পরিশোধ করবো, কিলাকান আমরা নিজে বাঁচবো, এটা আমরা পারতাছি না। 5,000 টাকা কাটি খেত কাটাইতেছি, লাভ নাই, লোয়াত ছাড়া লাভ নাই। অর্ধেক ধান কাঁচা, এমনকি ধান পাকছেও না। দেখেন অর্ধেক কাঁচা ধান পাকছে না ধান। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে হাওরের অবশিষ্ট ধান দ্রুত কেটে নিয়ে আসার তাগিদ কৃষি বিভাগের। আকস্মিক বন্যার একটা সতর্ক বার্তা রয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই লক্ষ্যে আমরা কৃষকদেরকে সচেতন করে যাচ্ছি, যাতে মাঠের পাকা ধান যাতে কৃষকরা সহজেই কেটে ফেলে, যাতে কোনোভাবেই পাকা ধান জমিতে না রাখে। বিশেষ করে 80% যে সমস্ত জমির ধান পাকা আছে সেটা যাতে দ্রুত কেটে ফেলে। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, হাইল হাওর, কাওয়াদিঘি হাওর সহ ছোট বড় সব কয়টি হাওরের বড় ফসল এখন পানির নিচে। এতে হাওরের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে 797 হেক্টর বোরো ধান। নিমজ্জিত ধানগুলো খুব বেশি হলে 5 থেকে 7 দিন পর্যন্ত ভালো থাকতে পারে। এর বেশি সময় পার হলে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ধান তো মেঘে পচে গেছে, মেঘের দ্বারাই ধান মানুষ তুলতে পারতেছে না, আমরাও তো মেশিন দিয়ে ধান নিতে পারতেছি না। ধান রয়েছে পর্যাপ্ত পানির মুড়ো, পর্যাপ্ত পরিমাণে শ্রমিক নাই, শ্রমিক পাওয়া যান না, এরপরে পানির নৌকা নাই। গরিব মানুষ ঋণ মাজন করিয়া করছি, এখন আমরা কি বিধি ব্যবস্থা হয়? হাওরে যে অকর্তিত ধানগুলো রয়ে গেছে, যাতে এগুলো নির্বিঘ্নে কৃষক কাটতে পারে, সেজন্য আমরা জেলা পক্ষ থেকে আমাদের উপজেলাতে প্রতিনিয়ত আমরা মনিটর করছি, যাতে করে বিশেষ করে কম্বাইন হারভেস্টারগুলো তারা চালিয়ে এই ধানগুলো কাটতে পারে। যেই জায়গার মধ্যে কম্বাইন হারভেস্টার যাচ্ছে না সেখানে কিছু করার নাই, সেখানে লেবার দিয়ে তারা কষ্ট করে কৃষক কাটছে। হাওর উন্নয়ন বোর্ডের আওতাধীন এনে এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে স্বস্তি ফিরেছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় হাওর অঞ্চলের পানি কিছুটা কমতে শুরু করেছে। এতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। এর আগে বৃষ্টি ও উজানের ঢলে জেলার হাওর এলাকার 600 বিঘা জমির পাকা ধান তলিয়ে যায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ঢাকা সহ সারা দেশে আগামী 5 দিন থেকে এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার দুপুরে মহানগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানগরী ডুবে যাওয়ার যে খবর প্রচার হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু প্রবর্তক মোড় এলাকায় সিডিএর চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িক জলজট দেখা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জানান, চলমান খাল সংস্কার প্রকল্পের কারণে কিছু জায়গায় পানি প্রবাহে বাধা তৈরি হলেও দ্রুত তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে প্রতিবন্ধকতা সরিয়ে খালের পানি প্রবাহ সচল করা এবং বর্ষার পর আবারও স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেন মীর শাহে আলম। আমি ঘুরে দেখছি এবং কাজ যেটি চলমান আছে এটা ডিসেম্বরে সমাপ্ত হবে, এই বর্ষার পরে গিয়ে। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে ৭০ থেকে ৮০% আপনার জলাবদ্ধতা থাকবে না। আর বাকি যে ১৫-২০% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। প্রতিটি নাগরিক যাতে যার যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ ও চর্চা করতে পারে, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণই সরকারের অঙ্গীকার, যেখানে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের প্রতিবেদনে বিস্তারিত। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধদের পক্ষ থেকে একটি ক্রেষ্ট বৌদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ যে কয়টি জিনিস অনুসরণের কথা বলেছেন, প্রতিটি নির্দেশনাই মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যার যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথ অনুসরণ করলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তারেক রহমান বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি মানুষের জন্যই একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়েই মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন।
ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে লাখো প্রাণের বিনিময় এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু তাই এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। মে দিবসের এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ ঘিরে। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম বসানো এবং ব্যানার ফেস্টুনে সাজানো হচ্ছে পুরো এলাকা। নেতারা বলছেন, গণতান্ত্রিক পরিবেশে এবারে মে দিবস উদযাপন শ্রমজীবী মানুষের জন্য নতুন প্রত্যাশা তৈরি করবে। আর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ঘিরেও নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন তারা। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। একই সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সমাবেশ শ্রমিকদের দাবি দেওয়া তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শ্রমিক, ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে, আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো সেই অনুষ্ঠানটি, মে দিবসের সেই অনুষ্ঠানটি মানে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে। এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। নয়াপল্টনে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় সমাবেশে কতটা জনসমাগম হয় এবং সেখান থেকে শ্রমজীবী মানুষের জন্য কি বার্তা আসে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। এখন থেকে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ না দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির সময় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সবসময় শৃঙ্খলা বজায় ছিল বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার সকালে সংসদের কার্যক্রম শুরুর পরপরই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধনী বিল সংসদে পাশ হয়। পরে পাশ করা হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল। এ সময় অনির্ধারিত বিতর্কে জড়ান সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, আগে বিলগুলি পাশ হয় তখন সময়ের সীমাবদ্ধতার কারণে তারা সুযোগ পাননি। কিন্তু এই দুটি বিলের ক্ষেত্রেও আলোচনার সুযোগ না দেয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ কয়েকটি নিয়োগের সমালোচনাও করেন।
গোষ্ঠী এবং পরিবারকে প্রাধান্য দিলে দেশ এগোবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দলীয় সংশ্লিষ্টতা উল্লেখ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তনের দাবি জানান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিরোধী দলীয় নেতাদের অভিযোগ খণ্ডন করে বলেন, সমর্থন করা আর দলের পদ পদবি থাকা এক নয়। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জুলাই আন্দোলনের গতিপথ তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরিস্থিতির অবনতি হওয়ায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। রোগীর চাপ অব্যাহত থাকায় অনেক রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে করে বিপাকে পড়ছে গুরুতর হাম রোগীর স্বজনরাও। ৩-৪ হাসপাতাল ঘুরে তারপরে পাচ্ছেন সন্তানের কাঙ্ক্ষিত চিকিৎসা। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে টিকাদানের আশা স্বাস্থ্যমন্ত্রীর। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাম বিশেষায়িত হাসপাতালে 2 দিন হলো 7 মাসের সন্তানকে ভর্তি করিয়েছেন বাগেরহাটের এক মা। মঙ্গলবার রাতে ঢাকা এনে 3-4টি হাসপাতাল ঘুরে অবশেষে এই হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে। আমরা শুধু ঘুরতেছি ওরে নিয়ে, তারপরে ওর বাবারে বলতেছে এইখানের কথা যে ডিএনসিসিতে নিয়ে যান, ওইখানে সিট আছে দেবে। পরে উনি বলতেছে যদি না দেয় আমার ছেলেটার এই অবস্থা, তখন রাত 3:30 বাজে। পরে আমরা 3:30 বাজে এইখানে নিয়ে আসলে ওনারা ভর্তি নিয়ে বেড দিছে, দিয়ে চিকিৎসা শুরু করছে। আগের থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। টানা কয়েকদিনের জ্বর, পাতলা পায়খানা, শরীরে লালচা দাগ, নিউমোনিয়া সহ শিশু সন্তানদের নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে আসতেন সবাই। হাসপাতালে ভর্তির আগ পর্যন্ত স্বজনদের রয়েছে ভোগান্তির অজস্র অভিজ্ঞতা। আরো 4টা নিয়ে আইছিলাম, পর বাইকনের একটা হেরাও নিয়ে আইছিলাম। সবই হাম। পর সুস্থ হয়েছে, হেরা সুস্থ হয়ে যাওয়ার পরে এই নাতি এরকম হয়েছে। আজকে যখন নিয়ে আসতেছিলাম হসপিটালে, তখন আসার পথেই দেখলাম যে র্যাশ দেখা যাইতেছে। ডাক্তারকে দেখাইলাম মিটফোর্ড হসপিটালে, যে দেখেন তো র্যাশ দেখা যাচ্ছে, র্যাশটা কি? হ্যাঁ, মিটফোর্ডে। তখন বললো এটা তো হামের লক্ষণ, আপনি ইনফেকশন ডিজিজ হসপিটালে নিয়ে যান। পরে ওখানে গেলাম, ওখানে বললো যে আমাদের এখানে তো সিট নাই, আপনি ডিএমসিসিতে যান। তো এখানে আসলাম, আসার পরে এখানে ভর্তি করালাম। মহাখালী ডিএনসিসি হাসপাতালে প্রায় 400 হাম রোগী চিকিৎসাধীন। চিকিৎসকরা স্বীকার করেন, সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অনেকে আবার ভর্তি হচ্ছেন হাসপাতালে। হাম থেকে ভালো হয়ে যাওয়ার পরও বাচ্চাটির পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু অনেকখানি দুর্বল থাকে অনেক দিন পর্যন্ত, এটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকতে পারে, তখন এই ভালনারেবল পিরিয়ডটার মধ্যে রোগীদের নিউমোনিয়া, সিভিয়ার ডায়রিয়া, এসব কান পাকা, মানে যেটাকে আমরা অটাইটিস মিডিয়া বলি, সেটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য যারা মিজেলস আক্রান্ত হয়ে বাসায় ফেরত যাচ্ছে সুস্থ হয়ে, তাদের মধ্যেও আমরা রোগীদেরকে খুব সাবধানে রাখতে বলি, তাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে বলি এবং তাদেরকে সাবধানে রাখতে বলি যেন তাদের মধ্যে এই কমপ্লিকেশনগুলো না করে। সারা দেশে শিশুদের হাম টিকা কার্যক্রম চলমান। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, 1 সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হাম টিকার আওতায় আনা হবে। রাজধানীর একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এমনটা জানান। 61% কিন্তু আমরা টার্গেট কভার করে নিয়েছি। ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহে আমরা ফুল কভার করে ফেলবো। অনেক জায়গায় কিন্তু 100% আমরা কভার করে ফেলেছি টিকাটা। আর একটা জিনিস মনে রাখবেন, এই টিকাটা দেওয়ার পরে কিন্তু অ্যান্টিবডি ক্রিয়েট হইতে অন্তত 3 সপ্তাহ টাইম লাগে। আপনি গতকাল থেকে রিপোর্ট দেখেন, 30টা উপজেলা এখন নতুন কেস নেই। 30টা উপজেলা যেটা আমরা 5 তারিখে স্টার্ট করেছিলাম, সেখানে নতুন একটা কেস হামের নাই। দেশব্যাপী চলমান টিকা কার্যক্রমের ফলে হামের প্রকোপ কমে আসার আশাবাদ চিকিৎসকদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলা শিকার হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আহত হয়েছেন পুলিশের বেশ কয়েকজন সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এদিকে আলাদা অভিযানে গ্রেফতার করা হয়েছে 28 জনকে। টঙ্গী পূর্ব থানার কেরানের টেক এলাকায় গতরাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসার সামনে অভিযানে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় 10 থেকে 12 জনের একটি দল অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এ সময় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আসাবুর রহমানের টিমের 2 সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে 4 রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করা হয়। অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার হাজি মাজার বস্তি এলাকায় আলাদা অভিযানে আরও 21 মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান চলবে আর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মালয়েশিয়া থেকে 26,500 টন অক্টেন নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এমটি কুইচি নামে আরও একটি মাস্টার ট্যাঙ্কার। বৃহস্পতিবার ভোরে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, হংকংয়ের পতাকাবাহী ট্যাঙ্কারটি মালয়েশিয়া থেকে 26,500 টন অক্টেন নিয়ে বন্দরের বহির্নোঙরে ভেড়ে। জ্বালানি সংকটের মধ্যে আমদানি করা পরিশোধিত অক্টেন নিয়ে আসা তৃতীয় ট্যাঙ্কার এটি। এর আগে গত 8 এপ্রিল 26,000 টন নিয়ে এমটি সেন্ট্রাল স্টার এবং এরপর 17 এপ্রিল 27,000 টন অক্টেন নিয়ে এমটি নেভি সিএলও জাহাজ বন্দরে এসেছিল। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বহির্নোঙরে অক্টেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে 5টি জাহাজ। এছাড়া বুধবার 3টি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে। বন্দরে ডলফিন যেটি মাত্র 3টি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে সাগর উত্তাল থাকায় বৈরী আবহাওয়ার কারণে লাইটারিংয়ের কার্যক্রমেও কিছুটা বিঘ্নিত হচ্ছে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল ও কালবাউস প্রজাতির মা মাছেরা নমুনা ডিম ছেড়েছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 1টার মধ্যে জোয়ারের সময় হালদা নদীর বিভিন্ন অংশে ডিম ছাড়ে মা মাছ। এর আগে বুধবার রাত থেকেই ডিম সংগ্রহকারীরা নৌকা ও জাল নিয়ে নদীতে অবস্থান নেন। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মঞ্জুরুল কিবরিয়া জানান, কয়েক জায়গায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। নদীর পানির টার্বিডিটি এখন 100 থেকে 150, এটি 6 থেকে 700 থাকলে মা মাছ পুরো দমে ডিম ছাড়বে। হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট, রাউজানের পশ্চিম গুজরা আজিমের ঘাট ও নাপিতের ঘাটের কাটাখালী এলাকায় ডিম সংগ্রহকারীদের কেউ কেউ 10 থেকে 15টি করে ডিম পেয়েছেন। প্রচুর বজ্রসহ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল হলে হালদায় পুরোদমে ডিম ছাড়ে মা মাছ। গত এপ্রিল মাসের শুরু থেকে পূর্ণ প্রজনন মৌসুম শুরু হওয়ার নদীতে অপেক্ষায় ছিলেন ডিম সংগ্রহকারীরা। নদীতে মা মাছের আনাগোনাও শুরু হয়েছে। 2 উপজেলার 4টি সরকারি হ্যাচারি ও শতাধিক মাটির কুয়ায় রেণুপোনা ফোটানোর জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন ও ডিম সংগ্রহকারীরা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। 1991 সালের ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতদের স্মরণে দোয়া মাহফিল হয়েছে কক্সবাজারে। জেলা পরিষদের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং নারীদের জন্য সংবেদনশীল কর্মপরিকল্পনা প্রণয়নে অ্যাডভোকেসি সংলাপ হয়েছে রংপুরে। সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তরে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক জিলুফা সুলতানা। রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে নড়াইলে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি দক্ষতা মেলা হয়েছে সাতক্ষীরায়। সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে মেলায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস। খাগড়াছড়িতে জনস্বাস্থ্য সুরক্ষায় খাবারের মান নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম শুরু করেছে প্রশাসন। দুপুরে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীলের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিমটি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালায়। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল ফ্রি করার দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের নাগরিক অধিকার আদায় কমিটি। সড়ক ও জনপথ ভবনের সামনে বক্তারা অভিযোগ করেন, 33 বছর ধরে সেতুটির টোল আদায় করা হচ্ছে। সেতুর পুরো নির্মাণ ব্যয় সরকারি কোষাগারে জমা হলেও এখনও টোল আদায় করে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ। 3 ফসলি জমি রক্ষায় মানববন্ধন হয়েছে ঝিনাইদহের মহেশপুরে। সকালে উপজেলার সারাতলা এলাকায় ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন কৃষ্ণচন্দ্রপুর ও পুরন্দরপুর গ্রামের কৃষকরা। নোয়াখালীর সুবর্ণচরে জমি দখলের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারের দখলকৃত জমি উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা হয়েছে খাগড়াছড়িতে। সকালে শাসনা রাক্ষিতে ভিক্ষু সংঘের আয়োজনে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিহারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। টানা বৃষ্টি আর উজাড়ের ঢলে দেশের হাওরগুলোতে ডুবেছে 200 কোটি টাকার ধান।
ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা, বৃষ্টি চলতে পারে আরও এক সপ্তাহ। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার, বললেন প্রধানমন্ত্রী। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার শান্তি নিরাপত্তার সঙ্গে বসবাস নিশ্চিতের অঙ্গীকার। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কাল সমাবেশ করবে শ্রমিক দল। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সমাবেশ সফলে। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। এক সপ্তাহের মধ্যে দেশের 100% শিশুকে টিকাদানের আশা স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।